স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ৫৭। ভোরের আলো এখনও পুরোপুরি ফোটেনি। জানালার শার্সি বেয়ে নেমে আসছে রাতভর ঝরা বৃষ্টির শেষ ফোঁটাগুলো টুপ 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 টাপ করে। আজকের আকাশটাও সারা রাত কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে। এখন শুধু শেষ কয়েকটা অশ্রু ঝরিয়ে দিচ্ছে এই বাড়িটার বুকে। ঘরের ভেতরটা আফসা ভেজা মাটির সোদা গন্ধে ভারী হয়ে আছে, আর সেই গন্ধের সঙ্গে মিশে আছে এক অজানা আতঙ্কের নিঃশ্বাস। নাঝা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। চোখের পাতাগুলো ভারী হয়ে আছে, মনে হচ্ছে কেউ গলিত সীসা ঢেলে দিয়েছে তার চোখের পাতায়। তার আফসা দৃষ্টির সামনে প্রথমে ভেসে ওঠে একটা মুখ, তৌসিরের মুখ। ঠিক তার মাথার কাছটায় বসে আছে তৌসির, চুল এলোমেলো, চোখ লাল, কপালে চিন্তার গভীর ভাঁজ। মনে হচ্ছে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া উদ্বেগের ছাপ, আর চোখের নিচে গাঢ় হয়ে আসা কালি বলে দিচ্ছে ভেতরে ভেতরে কতটা ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। নাঝার বুকটা ধক করে ওঠে, ওর ভেতরটা কেঁপে যায় অজানা এক ভয়ে, যে ভয়ের কোনো নাম নেই, কোনো আকার নেই, শুধু আছে এক হিমশীতল অনুভূতি যা শিরা বেয়ে নেমে যায় পায়ের আঙুল পর্যন্ত। নিজের ভেজা চুলে হাত পড়তে আটকে ওঠে সে। ভেজা কেন, কিভাবে? আঙুলগুলো অবিশ্বাসে কাঁপতে থাকে নিজের চুলের ওপর। ওর তো মনে হতে থাকে এই চুল তার নিজের নয়, অন্য কারো। ধরফর করে উঠে বসতে যায় সে। তৌসির দ্রুত তার বাহু ধরে সামলে নেয়, আস্তে করে উঠতে সাহায্য করে। নাঝা অবলার মতো চারিদিকে তাকায়। সামনে দাঁড়িয়ে আছেন বিবিজান। ওনার চোখ দুটো রাগে জ্বলছে, যেন দাউ দাউ করে জ্বলতে থাকা চুলোর ভেতর থেকে ছিটকে আসা আগুনের ফুলকি। ঠোঁট চেপে ধরা, ওনার নাকের পাটা ফুলে উঠছে নিঃশ্বাসের তালে তালে। বাইরে এখন ফজরের আজান ভেসে আসছে। আসসালাতু খায়রুন মিনাম নাউম ভোরের বাতাসে মিশে গিয়ে সেই সুর কাঁপিয়ে দিচ্ছে গোটা বাড়িটাকে। আসলে গতরাতে নাঝা যা যা দেখেছিল সবই ছিল তার ভ্রম, নিছকই ভ্রম। মানসিক চাপে তার অবস্থা এমন এক জায়গায় পৌঁছে গেছে যে ভ্রম দেখতে দেখতে সে সত্যি সত্যি বাইরে বেরিয়ে গিয়েছিল, নেমে গিয়েছিল পুকুরের ঠান্ডা জলে। মনে হয়েছিল তার কেউ তাকে ডাকছিল সেই জলের গভীর থেকে, একটা চেনা অথচ অজানা কণ্ঠ। তার মনে হচ্ছিল সেখানে অপেক্ষা করছিল তার সব যন্ত্রণার অবসান, একটা অন্ধকার অথচ শান্ত পরিণতি। ভাগ্য ভালো, ঠিক সেই মুহূর্তে তৌসিরের ঘুম ভেঙে যায়। পাশে নাঝাকে না দেখে যান হাতে নিয়ে ছুটে বেরিয়ে আসে সে। ঝুম বৃষ্টির ভেতর চারিদিকে চোখ বুলাতেই দেখতে পায় পুকুরের পাড়ে পড়ে আছে নাঝার ওড়না, কাদায় মাখা ভেজা এলোমেলো এক টুকরো প্রাণহীন কাপড়, যা তার মালিককে ছেড়ে দিয়ে এসেছে ওই কালো জলের কাছে। বুকটা ছ্যাদ করে ওঠে তৌসিরের। সে সেদিকে ছুটে গিয়ে দেখে নাঝা ডুবে যাচ্ছে আস্তে আস্তে। পানির ওপর শুধু চুলগুলো ভেসে আছে, কালো শাওলার মতো ছড়িয়ে ছিটিয়ে। বারবার ডেকেও সাড়া পায় না সে। নাম ধরে চিৎকার করে, নাঝা, নাঝা। কিন্তু সেই ডাক বৃষ্টির শব্দে চাপা পড়ে যায়, হারিয়ে যায় ঝড়ো হওয়ার দাপটে। শেষে যখন তৌসির ওকে টেনে তুলে আনে, ততক্ষণে নাঝা জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠোঁট নীল, হাত পা বরফের মতো ঠান্ডা ছিল। তার বুকে কান পেতে শ্বাসের আভাস খুঁজছিল তৌসির। সেই কয়েকটা সেকেন্ড তার কাছে মনে হয়েছিল কয়েক যুগ। তৌসিরের তো মনে হচ্ছিল গোটা একটা জীবন কেটে গেছে সেই কয়েক মুহূর্তে। এতক্ষণে জ্ঞান ফিরেছে নাঝার। বিবিজান দাঁত চেপে গর্জে ওঠেন, কণ্ঠস্বরে ওনার বিষ মেশানো, মাগি, পেটের বাচ্চাটা মারার জন্য উঠে পড়ে লেগেছিস, যে মাঝরাতে গিয়ে পুকুরে ডুব দিয়েছিস। এই বলে তিনি নাঝাকে মারতে এগিয়ে আসেন। তৌসির ছিটকে এসে নাঝাকে নিজের বুকের ভেতর টেনে নেয়, শক্ত করে আগলে রাখে। মনে হচ্ছে একটা ভাঙা পাখির ছানাকে আগলে রাখছে কোনো শিকারির থাবা থেকে। হাত দিয়ে নাঝাকে আড়াল করে সে বিবিজানকে বলে, আমি বুঝাচ্ছি, তুমি মাইরো না ওরে। বিবিজান এই কথা শুনে রাগে চিৎকার করে ওঠেন, তুই এইসবের লাগি খালি তুই দায়ী, ওরে লাই দিয়ে মাথায় তুলছোস খালি তুই। এ বলেই তিনি তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে যান। নাঝার শরীরটা বড় দুর্বল, গলা দিয়ে কথা সরছে না, তাও সে সর্বশক্তি জড়ো করে তৌসিরকে দূরে ঠেলে দিতে দিতে কেঁপে কেঁপে বলে, সরুন, ঘেন্না লাগছে আমার। তিনটি শব্দ বলল নাঝা, অথচ প্রতিটি শব্দ এক একটা ছুরি, যা সরাসরি বিঁধে যায় তৌসিরের বুকে, গভীরে, আরও গভীরে, যেখানে রক্তও ঝরে না, শুধু একটা নিঃশব্দ যন্ত্রণা জমা হতে থাকে। তৌসির নাঝাকে ছেড়ে দেয়, তার চোখের সেই নরম ভাবটা মুহূর্তেই উবে যায়। সেখানে জায়গা নেয় এক রুক্ষম পাথুরে দৃষ্টি। সেই দৃষ্টি নাঝার মুখের ওপর স্থির রেখে দাঁত চেপে সে বলে ওঠে, আমার বাচ্চার কোনো ক্ষতি হইলে, সিনাল, তোমার শাওয়া ফার্মো আমি অনেক বুঝাইছি, তারপরও তুই কোন দুঃখে রাত 12টায় পুকুরে মরতে গেলি,
সাহস বেশি বেড়ে গেছে, শিক্ষা হয় নাই, লাশ একটা দেখা হয় নাই, আরও দেখতে চাস? কথাগুলো শুনে নাঝার সারা শরীর জ্বলে ওঠে। বুকের ভেতরটা মনে হচ্ছে প্রায় কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ধীরে, খুব ধীরে, ইঞ্চি ইঞ্চি করে। নাঝার মন চায় অনেক কিছু বলতে, চিৎকার করতে, সব ভেঙে চুরমার করে দিতে। সে বলতে চায়, আমি তো মরতে চেয়েছিলাম, আপনারা আমায় বাঁচিয়ে কেন এনেছেন? কিন্তু আফসোস সে তা বলতে পারে না। দুর্বলতার মতো বালিশে মাথা এলিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে সে। তার সারা শরীর ব্যথায় টনটন করছে। শরীরের প্রতিটা হাড় আলাদা আলাদা করে কাঁদছে নিজের নিজের ভাষায়। নাঝা নিশ্চল হয়ে যায়, তার চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ে এক ফোঁটা পানি। তৌসির বোধহয় বুঝতে পারে নাঝার অবস্থা, তাই আর কথা না বাড়িয়ে দ্রুত নিচে নেমে আসে। মাকে এক বাটি স্যুপ বানিয়ে দিতে বলে। মা স্যুপ বানিয়ে দিলে সেটা হাতে নিয়ে ছুটে আসে ঘরে। ঘরে ঢুকে দেখে নাঝা ঠিক আগের মতোই পড়ে আছে, নিথর রূপে, পাথরের মূর্তির মতো। শুধু মাঝে মাঝে ওর কাঁধটা একটু কেঁপে উঠছে, যা থেকে বোঝা যায় ওর ভেতরে এখনো কান্না চলছে নিঃশব্দে। একটা চাপা কান্না যা বাইরে আসতে চেয়েও আসতে পারছে না। তৌসির খাটপাশির ওপর স্যুপের বাটিটা রেখে বলে, উঠ, উঠে খাইয়া নে। নাঝা কোনো উত্তর দেয় না। তৌসির এবার গলায় ঠান্ডা একটা স্বর এনে বলে, নাঝা, আমারে জোর করতে বাধ্য করিস না, চুপচাপ উঠে বস। নাঝা ছোট্ট করে জবাব দেয়, খাবো না এখন। তাইলে কখন খাবি? কথা কইতে পারতাছোস না? ওঠ, উইঠা খা। নাঝা সেই আগের মতোই বলে, খাবো না এখন। তৌসির আর সহ্য করতে পারে না। নাঝার কাছে গিয়ে ওকে ধরে টেনে তুলে বসিয়ে দেয়। নাঝা নিজের শরীর থেকে তৌসিরের হাত ছাড়িয়ে নিতে নিতে কেঁপে কেঁপে বলে, ছাড়ুন আমায়, ছুবেন না, ঘেন্না লাগে আমার আপনার ছোঁয়া। কথাগুলো প্রায় বাতাসে ভেসে এসে চাবুকের মতো আছড়ে পড়ে তৌসিরের গায়ে। কিন্তু সে সেই আঘাত গিলে নেয়, যেমন সমুদ্র গিলে নেয় হাজারো নদীর পানি। অথচ মুখ ফুটে কিছু বলে না। তৌসির এবার কিছুটা ধমকে ওঠে। শাওয়া লাগে তোমার? বলেই স্যুপের ট্রেটা নাঝার দিকে এগিয়ে দেয়। নাঝা বরাবরই স্যুপ অপছন্দ, আর এখন তো সেটা বিষ মনে হচ্ছে। বাটির ভেতর থেকে উঠে আসা ধোঁয়াটাও তার গলা চেপে ধরছে, একটা অদৃশ্য ফাঁসের মতো। সে চুপ করে বসে থাকে, স্যুপে হাতই দেয় না। তৌসির ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, খাস না কেন? নাঝা ফিসফিসিয়ে বলে, খাবো না। তৌসিরের রাগ চড়চড় করে বাড়তে থাকে, তবু নিজেকে কোনো মতে সামলে বলে, স্যুপ খাবি না? তাহলে অন্য কিছু দিব। না, খাবো না। খাইতে হইব, এনার্জি কেমনে পাবি? খাবো না। বারবার এক কথা শুনে এবার তৌসিরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ধমকে ওঠে, এক কথা বারবার চুদাইস না, সিনাল, নে খা তাড়াতাড়ি। নাঝার ভেতরটা রাগে ফুঁসে ওঠে, সমস্ত শক্তি এক করে সুপের বাটিটা এক ঝটকায় ধাক্কা দিতে যায় সে। কিন্তু তার আগেই তৌসির ট্রেটা নিজের হাতে তুলে নেয়। কণ্ঠে বরফের মতো ঠান্ডা একটা স্বর এনে বলে, খাবি না তো? তাহলে সারাদিন না খেয়ে থাকবি, বুঝে নিস। এই বলেই তৌসির গটগট করে বেরিয়ে যায়। দরজাটা খোলাই থাকে। ঠিক তখনই বালিশের পাশে রাখা নাঝার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে নামটা দেখেই তার বুকটা মোচড় দেয়। ফাইজান কল দিয়েছে। নাঝা হন্তদন্ত হয়ে ফোনটা হাতে তুলে কানে চাপে। ওপাশ থেকে ফাইজানের চিন্তিত গলা ভেসে আসে, হ্যালো মনি, শুনছো? মাস্টার ভাইকে না পাওয়া যাচ্ছে না গতকাল থেকে। সবাই ধরে নিছে কেউ গুম করে ফেলেছে। আমরা অনেক খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। নাঝার ভাতিজা ভাতিজি, ভাগনা ভাগ্নিরা ওকে মনি বলে ডাকে। আর বয়সে ছোট দাদা নানা মানে নাঝার চাচাদের সবাই ডাকে ভাই। এই ছোট ছোট ডাকনামগুলোতেই লুকিয়ে আছে একটা গোটা পরিবারের ভালোবাসার ইতিহাস। আর যে ইতিহাস এখন একটু একটু করে রক্তে ভিজে যাচ্ছে। মাস্টার চাচুর নামটা কানে যেতেই নাঝার বুকটা মুচড়ে ওঠে। নিজের অজান্তে ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। কারণ সে যে জানে তার চাচ্চু আর নেই, কোনোদিন আর ফিরবেন না। সেই মুখটা, সেই হাসি মুখটা শুধু স্মৃতিতে থাকবে আর কোথাও না। ভাইজান ওপাশ থেকে নাঝার কান্নার শব্দ শুনতে পেয়ে নরম সুরে বলে, মনি, তুমি কেঁদো না, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। নাঝা উত্তর দিতে পারে না, বুক ফেটে কান্না আসছে তার। মুখ চেপে ধরে নাক টেনে নিয়ে ফোপাতে ফোপাতে কোনো মতে সে বলে, আমি আমি কাঁদবো না। আমার ছেলে নাই হয়ে গেছে। তোরা সাবধানে থাকিস বাবারা। তাল্লাহ ভাই ঠিক আছে তো? ছোট চাচু, বাড়ির সবাইকে বলিস সাবধানে থাকতে। আমাদের পরিবারে কাল নেমে এসেছে আবার। তুই সাবধানে থাকিস বাবা। প্রতিটা শব্দ রক্ত ঝরিয়ে বের হচ্ছে ওর গলা থেকে। প্রতিটা নাম উচ্চারণ করার সময় বুকটা কেঁপে উঠছে এই ভয়ে।
পরের ফোনেই নামগুলোর মধ্যে কারটা আর শোনা যাবে না, কোন নামটা পরিণত হবে আরেকটা শোকগাথায়, কোন প্রিয় মুখটা আর কোনোদিন তাকে মনি বলে ডাকবে না। ফাইজান নিজের মনিকে এভাবে ভেঙে পড়তে দেখে শান্ত করার চেষ্টা করে। মনি, রাতে তোমার দাদি শাশুড়ি ফোন দিয়েছিলেন, বলছেন তুমি নাকি প্রেগনেন্ট। তুমি এই অবস্থায় স্ট্রেস নিও না, আমরা তো তোমায় দেখতে যাব, সবাই পণ করেছি, কিন্তু দেখো তো মাস্টার ভাইকে পাচ্ছি না। নাঝা এই কথা শুনে একদম হয়ে যায়। তার মানে এই খবরটা সবাই জেনে গেছে, যে খবরটা সে নিজেও মেনে নিতে পারছে না, যে খবরটা তার কাছে এক অনাহত অভিশাপের মতো। সেই খবর ছড়িয়ে গেছে গোটা পরিবারে উৎসবের সুরে। যে গর্ভে সে নিজে আশ্রয় দিতে চায় না, সেই গর্ভের জন্য পরিবারের লোকজন খুশিতে মেতে উঠেছে। কি নিদারুণ পরিহাস তার নিয়তির। নাঝা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ছোট্ট গলায় বলে, শোন, এখন আসতে হবে না, মাস্টার চাচুর খোঁজ কর সবাই। আর তুই একা একবার আসিস পারলে আমায় দেখতে, আমার শরীরও ভালো না। মাস্টার চাচুর খোঁজ কর, এই ভয়াবহ মিথ্যাটা বলতে গিয়ে নাঝার গলা কেঁপে ওঠে। কিন্তু কি করার আছে তার, এই মিথ্যাটা তাকে বলতেই হবে, নয়তো ওরা একে একে সবাইকে মেরে ফেলবে। ওই হায়নাগুলো, যাদের হাতে তার চাচুর রক্ত লেগে আছে, তারা থামবে না যতক্ষণ না পুরো পরিবার শেষ হয়। সত্যিটা তার পরিবারের সর্বনাশ ডেকে আনবে, আর মিথ্যাটা শুধু তার নিজের আত্মাকে পোড়াবে। দুয়ের মধ্যে দ্বিতীয়টাই বেছে নিতে হবে তাকে। বেছে নিতে হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। ফাইজানুকে নিজের খেয়াল রাখতে বলে ফোন রেখে দেয়। নাঝা ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখে। তার হাতটা কাঁপছে, ঠোঁট কাঁপছে, তার বুকের ভেতরটা কাঁপছে, সমস্ত পৃথিবীটাই মনে হচ্ছে কাঁপছে তার চোখের সামনে, একটা ভূমিকম্পের মতো, যা শুধু সেই অনুভব করছে আর কেউ না। এত যন্ত্রণা, এত যন্ত্রণা সে আর নিতে পারছে না। হাঁটুতে মুখ গুজে চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। কান্নার শব্দে কেঁপে ওঠে তার সরু কাঁধ, ঠিক একটা ভাঙা ডালে বসা পাখির মতো। নাঝা চুলের গোছা মুঠোয় ধরা, তার আঙুলের ফাঁক দিয়ে গলে পড়ছে ভেজা চুল, আর তার সঙ্গে গলে পড়ছে এক অপ্রকাশ্য কান্না, যা পৃথিবীর কাছে অজানাই থেকে যাবে। আড়াল থেকে তৌসি সব শুনছে, দরজার ওপাশে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে সব শুনছে, সব দেখছে। নাঝার কলিজা পুড়ে যাওয়া যন্ত্রণা, ছটফট করা প্রতিটি নিঃশ্বাস, চাপা কান্নার প্রতিটি ফোঁপানি, আঙুলে আঁকড়ে ধরা চুলের প্রতিটা গোছা, সব ভালো করেই দেখছে সে। অথচ দেখেও তার কিছু করার নেই। দরজার চৌখাটে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তৌসির। তার বুকের ভেতরটায় কোথাও একটা পাথর চাপা পড়ে আছে, যা সে কাউকে দেখাতে পারছে না। ভেতরের তৌসির আর বাইরের তৌসির, এই দুই মানুষের মাঝে যে ফারাক, তা কেউ দেখতে পায় না। দেখতে পায় না নাঝাও, হয়তো কোনোদিন দেখবেও না। হয়তো এই দুই তৌসিরের মাঝখানের দেওয়ালটা এতই পুরু, এতই অভেদ্য যে সেটা ভাঙার আগেই তাদের গল্পটা শেষ হয়ে যাবে। হয়তো এটাই ভাগ্যের নিষ্ঠুর রসিকতা। বেলা 11টা, আকাশের ঠিক মাঝখানে সূর্যটা এক প্রকাণ্ড আগুনের গোলা হয়ে ঝুলে থাকে, যেখান থেকে অবিশ্রান্ত ঝরছে অসহ্য তপ্ত রোদের খরতাপ। শিকদার কুঠিরের চারপাশের প্রকৃতি আজ উত্তাপে খা খা করছে। চারিদিকের বাতাস মনে হচ্ছে এক নিদারুণ আগুনের হলকা। তীব্র গরমে গাছের একটা পাতাও নড়ছে না, পাখিরা ক্লান্তিতে গান ভুলে নিঝুম হয়ে গেছে, আর চরাচরের বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। এই রৌদ্রদগ্ধ বিস্তীর্ণ প্রান্তরের দিকে দূর থেকে তাকালে মনে হয় তৃষ্ণার্ত মাটি থেকে চিকচিকে মরীচিকা কাঁপছে। এই তপ্ত পরিবেশের বুকেই কুঠিরের আদিগন্ত বাগানটাই তৌসির, ওয়াসেম আর ইয়াদ তিনজনেই বসে আছে মুখোমুখি। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, কাঠের গায়ে বছরের পর বছরে ঘষা লেগে চকচকে হয়ে গেছে কোথাও কোথাও। তার উপর ছড়িয়ে আছে কিছু কাগজপত্র, দুটো চায়ের কাপ, যেগুলো অনেকক্ষণ ধরে কারো ঠোঁটের স্পর্শ পায়নি, যা ঠান্ডা হয়ে গায়ে সরার পাতলা পর্দা পড়েছে। প্রত্যেকের চোখে মুখে চিন্তার গভীর ছাপ, কপালের ভাঁজে জমে আছে পরিকল্পনা দুর্বহ ভার। তুলসীর আঙুল দিয়ে টেবিলে তাল ঠুকছে অজান্তেই, অস্থিরতা ছড়িয়ে পড়ছে তার আঙুলের ডগা থেকে। ওয়াসিমের চোয়াল শক্ত, ভেতরে দাঁত কামড়ে রেখেছে কোনো অপ্রকাশ্য রাগে। আর ইয়াদ মাঝে মাঝে নিজের চুলে হাত চালাচ্ছে অন্যমনস্কভাবে। মনে হবে হয়তো ওর চুলের ফাঁকে কোথাও লুকিয়ে আছে এই জটিল ধাঁধার সমাধান। অন্য পাশে বসে নুহমান আর কেরামত ব্যস্ত নিজেদের কাজে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশ অফিসার রিয়াজ, পরনে অফিসিয়াল ইউনিফর্ম, কাঁধে চকচকে ব্যাস, কোমরে ঝোলানো হাতিয়ার, কিন্তু চোখে শকুনের ক্ষুধা।
উর্দি যাকে রক্ষাকর্তা বানানোর কথা ছিল, সেই উর্দি আজ তার শিকার ধরার ছদ্মবেশ। তিনজন মিলে মেতে উঠেছে এক ঘিন্ন খেলায়, যেখানে শিকার মানুষ আর হাতিয়ার ক্ষমতার ছায়া। ঘটনাটাই এই, 3 দিন আগে স্থানীয় 30-40 জন আওয়ামী লীগের পক্ষ থেকে একটা মিছিল বের করেছিল। স্লোগান উঠেছিল, পতাকা উড়েছিল, আর সেই মিছিলের সূত্র ধরে কেস হয়েছে। কিন্তু কেসটা শুধু সে 40 জনের নামে সীমাবদ্ধ থাকেনি। মিছিলে যারা ছিলই না, যাদের ঘরের চৌকাঠের বাইরেও সেদিন পা পড়েনি, এমন আরও অনেক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর নাম জুড়ে দেওয়া হয়েছে তালিকায়। কারণ এখন তারা ক্ষমতায়, তাই তাদের কাগজে নাম তোলাটাই সবচেয়ে সহজ কাজ। সব মিলিয়ে কেস হয়েছে 100-রও বেশি মানুষের নামে। আর এই বাকি 60 জন যারা আসলে মিছিলেই ছিল না, তাদের একে একে কল দিচ্ছে নোহমান, কেরামত আর মিরাজ, আর হুমকি দিচ্ছে টাকা না দিলে জেলে পচাবো, সারা জীবন গারদের ভাত খাবি। এসব শুনে কারো গলায় ভয়, কারো গলায় কান্না, কারো গলায় হাত জোড় করার আকুতি, কেউ আবার চুপ করে শুধু শ্বাস ফেলে। মনে হয় কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। কারণ নিজেদের আমলে এমন অত্যাচার তারাও করেছে, তারা আরও বেশি করেছে। বিএনপি নেতাকর্মীদের তো ঘরবাড়িতে টিকতে দেয়নি। বিনা দোষে এক একজনের নামে 100টা কেস করা হতো তখন। রুদ্ররা কারো কাছ থেকে 40,000, কারো কাছ থেকে 30, কারো কাছ থেকে 60,000 এভাবে টাকা গিলে নিচ্ছে। আর এটাই তো তন্ময় চাচাকে এমপি বানানোর আরেকটা গোপন ফায়দা। ক্ষমতার নাম ভাঙে মানুষকে নিংড়ে নেওয়া, তাদের ঘামের পয়সা কেড়ে নিজেদের সিন্দুক ভারী করা। অন্যদিকে তৌসির, ওয়াসেম আর রিয়াদ মাথা ঠেকিয়ে বসেছে অন্য এক ভিন্ন পরিকল্পনায়। তাদের চোখে এখন একটাই লক্ষ্য, খলিলের বাড়ি, সেই বাড়িতে ঢোকার শখ কষতে তারা ঘন্টার পর ঘন্টা ধরে প্রতিটা সম্ভাবনাকে উল্টে পাল্টে দেখছে, প্রতিটা ফাঁকফোকর খুঁজে দেখছে শকুনের চোখে। খলিল সাধারণ কেউ নয়, তার চারপাশে এমন এক নিরাপত্তার বলয়, এমন এক চক্রান্তের জাল, যে তাকে স্পর্শ করতে গেলে আগে 10টা দেওয়াল ভাঙতে হবে, 10 জন পাহারাদারের চোখ ফাঁকি দিতে হবে। তাকে মারা যতটা সহজ মনে হয়, ততটা সহজ মোটেও নয়। তবে এই দুর্ভেদ্য দুর্গেও একটা ছোট্ট ফাঁক আছে, একটা ফাটল, যেখান দিয়ে সাপ ঢুকতে পারে নিঃশব্দে। খলিলের ছোট মেয়েটা এখনো অবিবাহিত, আর তার জন্য চারিদিকে পাত্র খোঁজা হচ্ছে। আরও বড় সুবিধা হলো, খলিল এখনো তৌসির, ওয়াসেম বা ইয়াদ এই 3 জনের কাউকেই চোখে দেখেনি, চেনে না। তাই 3 জনকে নিতে হবে 3 রকমের ছদ্মবেশ, সাজিয়ে নিতে হবে আলাদা পরিচয়, আলাদা পরিবার, আলাদা ব্যবসার গল্প। সব মিলিয়ে এক পুরোদস্তুর নাটক, যার প্রতিটা সংলাপ মুখস্থ থাকতে হবে জলের মতো, প্রতিটি অভিব্যক্তি হতে হবে নিখুঁত, প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি, প্রতিটি কাঁধ ঝাঁকানো পর্যন্ত হিসেব করা। তবেই ঢোকা যাবে সেই কেল্লায়। বিপিজান এই বুদ্ধিটাই দিয়েছেন, কারো মাধ্যমে খলিলের মেয়ের জামাই হওয়ার সম্বন্ধ নিয়ে যেতে। বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। কারণ এটা এক কথায় প্রায় অসম্ভব এক কাজ। কারণটাও স্পষ্ট, তারা 3জনই বিবাহিত। তৌসির এই মুহূর্তে কোথাও যেতে পারবে না, কারণ নাঝার দিকে চোখ রাখতে হবে 24 ঘন্টা। ও কখন কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওর মনের গতি প্রকৃতি ঝড়ের চেয়েও অনিশ্চিত। তৌসির হতাশ গলায় বলে ওঠে, আচ্ছা, আমরা নাটক তো সাজাইলাম, কারণ আমাদের পক্ষে সাজানো সম্ভব, কিন্তু বিয়াটা করবো কে? আমি চাই না আমরা 3জন ছাড়া কেউ এতে জড়াক। রুদ্র, নাজেম, মিনহাস এই মাদারচোদরা তো কখনোই না। আর আমরা 3জনই তো বিবাহিত। কেউ কারো বউ ছাড়া অন্য কারো নামে বিয়াতে বসতে পারবো না। বিয়া যদিও করবো না, তারপরও যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আর সত্যি করতে হয়। তৌসিরের গলায় শুধু চিন্তা নয়, এক ধরনের পিতৃসুলভ সতর্কতা মিশে আছে। সে নিজের সংসারে আঘাত পেয়েছে, ভাঙনের যন্ত্রণা চিনেছে হাড়ে হাড়ে। তাই অন্যের সংসার নিয়ে তার ভয় আরও বেশি, আশঙ্কা আরও গভীর। কথা শেষ হতে না হতেই ওয়াসেম নড়ে চড়ে কিছুটা সোজা হয়ে বসে, বুক ফুলিয়ে চোখে এক ধরনের ঔদ্ধত্যের আগুন জ্বালিয়ে বলে ওঠে, আমি করব, আমি পাত্র হব। বিয়ে হলে হবে, সমস্যা কি? পরে বাপের সাথে মেয়েকেও পুঁতে দিব। ইয়াদ আর তৌসির কথাটা শুনে কিছুক্ষণ স্থির হয়ে যায়। দুজনের মুখেই দ্বিধা, চোখে এক ধরনের সংশয়ের ছায়া। তারপর প্রায় ওরা একসঙ্গে বলে ওঠে, তৃষ্ণা কষ্ট পাবে। আমরা চাই না ও বেচারি কষ্ট পাক। ওয়াসিম একটা দীর্ঘশ্বাস ছাড়ে, মনে হয় ওর বুকের ভেতর জমে থাকা সব ভার একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে কণ্ঠনালীর পথ ধরে। তারপর গলার স্বর নিচু করে বলে, দেখ, ও কষ্ট পাবে এটা আমিও জানি, কিন্তু আমি চাই প্রতিশোধ, আর আমার প্রতিশোধের জন্য আমি যা কিছু করতে পারি। ও আমায় বাধা দিবে না। দাঁড়া, তোদের শোনাই, নিজের চোখে দেখ, নিজের কানে শোন।
এ বলেই ওয়াসিম ফোনটা পকেট থেকে বের করে সিতুজার নাম্বারে ভিডিও কল দেয়। উদ্দেশ্য একটাই, তৌসিরা রিয়াদকে দেখানোর বাহানায় তৃষ্ণাকে এক নজর দেখা, ওর গলার স্বরটা একটু শোনা আর মুখটা একবার চোখ বোলানো। বুকের ভেতরে তৃষ্ণাটা যে কাল রাত থেকে গলা শুকিয়ে দিচ্ছে, সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না, এমনকি নিজেকেও না। 2-3 বার রিং হতেই সিতুজা ফোন ধরেন। ওয়াসিম মায়ের সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে, কুশল জিজ্ঞেস করে, খাওয়া দাওয়ার খবর নেয়, তারপর হালকা গলায় বলে তৃষ্ণার কাছে ফোনটা দিতে। সিতুজা জানান তৃষ্ণার আবার জ্বর এসেছে, শরীরটা একদম ভেঙে পড়েছে। তিনি ফোনটা হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে যান তৃষ্ণার ঘরের দিকে। তৃষ্ণা তখন রুমের সোফায় বসে আছে, গায়ে একটা পাতলা চাদর জড়ানো, চোখ মুখ জ্বরে লালচে হয়ে আছে, কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু চিকচিক করছে, ঠোঁট দুটো শুকনো, ফেটে গেছে কোথাও কোথাও, চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে ঘামে ভিজে। হাসি দিতে দিতে যেন নিঃশেষ হয়ে যাওয়া এক ধ্বংসপ্রাপ্ত লতার মতো লাগছে তাকে, যে লতা ঝরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু এখনো কোনো মতে মাটি আঁকড়ে পড়ে আছে শেষ এক টুকরো শিকড়ের জোরে। শীতজা ফোনটা ওর হাতে দিয়ে স্নেহের গলায় বলেন, নে ওয়াসেম ফোন দিল, তোর সাথে কথা বলবে, তোরা কথা বল, আমি আসি। তৃষ্ণা অবলার মতো অবাক চোখে সিতুজার দিকে তাকায়। তার চোখে একটা প্রশ্ন ঝুলে থাকে নিরুচ্চারে, আমার সাথে কেন কথা বলবেন উনি? তারপর কাপা হাতে ফোনটা নিয়ে সামনে ধরে। স্ক্রিনে ওয়াসিমকে দেখে ওর বুকটা ধক করে কেঁপে ওঠে। ওর মনে হতে থাকে হয়তো কেউ হঠাৎ পেছন থেকে কাঁধে হাত রাখলো ঠান্ডা আঙুলে। ওপাশে ওয়াসিম তৃষ্ণার এই হাল দেখে মনে মনে একদম অস্থির হয়ে ওঠে। বুকের ভেতরটাই মনে হচ্ছে কেউ মুঠো করে ধরে চাপ দিচ্ছে। তার নিঃশ্বাস আটকে আসতে গলার কাছে এসে ইচ্ছে হচ্ছে এখনই উড়াল দিয়ে পৌঁছে যেতে তৃষ্ণার কাছে। কপালে হাত রাখে, জ্বরটা মেপে দেখে, চাদরটা ঠিক করে গায়ে টেনে দেয়, কিন্তু মুখে শান্ত গলায় কাঠিন্য টেনে এনে বলে, কি হয়েছে তোর? তৃষ্ণা আমতা আমতা করে, কথাগুলো গুছিয়ে বলতে পারছে না, জিহ্বাটাও মনে হচ্ছে আজ তার বশে নেই। শেষমেশ বলে, ও একটু জ্বর এসেছে, আপনি আমার সাথে কথা বলবেন, কোনো প্রয়োজন? ওয়াসিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোর সাথে প্রয়োজন ছাড়া কখন আমি কথা বলি যে আজ স্পিরিট দেখাতে কথা বলবো? শোন, তোকে একটা খুশির খবর দেই। তৃষ্ণা বিচলিত হয়ে বলে, কি? ওয়াসিম কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। সে ঠিক করে প্রতিটি শব্দ মেপে মেপে বলবে, একটা ভুল উচ্চারণও যেন না হয়। তারপর ধীরে ধীরে বলে, আমি বাংলাদেশ থেকে গিয়ে একটা বিয়ে করব, মেয়ে পছন্দ করে রেখে এসেছি, তোকে বললাম কাউকে বলিস না। কথাটা শুনে তৃষ্ণার কলিজাটা মনে হয় কেউ ধারালো ছুরি দিয়ে এফর ওফর করে দিল। ওর বুকের ভেতরটা মুচড়ে উঠল এক অসহ্য যন্ত্রণায়। এক মুহূর্তের জন্য মনে হলো শ্বাসটাই বুঝি বন্ধ হয়ে গেছে। ওর চোখের সামনের পৃথিবীটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, আবার থিতু হলো ধীরে ধীরে। তবু ক্ষীণ গলায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে তৃষ্ণা বলে, ও, কবে আসবেন? আমি কি ঘরটা ছেড়ে দিব? যা ইচ্ছে কর, শুধু মনে রাখিস আমি বিয়ে করার পর তুই বাড়িতে থাকতে পারবি না। তৃষ্ণা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, আচ্ছা আমি চলে যাব। এই উত্তরটা শুনে ওয়াসিম হঠাৎ আগুনের মতো জ্বলে ওঠে, ভেতরে কোথাও একটা বারুদের ফুলকি লাগে। ওয়াসিম তো প্রায় চিৎকার করে ওঠে, এই বান্দির বাচ্চা, কই যাবি তুই, যে বললি চলে যাব? তৃষ্ণা ওয়াসিমের কথায় ব্যথাতুর হাসি হাসে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক জীবনব্যাপী ক্লান্তির ছাপ। এক যুগের অপমান জমে জমে যে হাসি ঠোঁটের কোণে পাথর হয়ে গেছে। ও নিরলস গলায় বলে, সে আমি রাস্তায় থেকে যাব, আমাদের মতো মানুষের জন্য রাস্তায় একদম ঠিক আছে। হ্যাঁ থাকবি তো, তুই তো ওখানকারই মানুষ, যা থাক গিয়ে, ফোন রাখ। এই বলেই ওয়াসিম ফোনটা কেটে দেয়। কাটার পরও কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। ওর মনে হয় ওপাশে কেউ এখনো আছে। ওর চোখে স্ক্রিনের কালো আয়নায় তৃষ্ণার সেই ভেঙে পড়া মুখটা এখনো ভাসছে। ফোন কেটে ওয়াসিম তৌসিরা রিয়াদের দিকে তাকায়, মুখে এক ধরনের কৃত্রিম নির্লিপ্ততা টেনে এনে বলে, দেখলি তো, ওর পরোয়া না করাই ভালো। আমি বিয়ে করলেও ও যাবে না, বিয়ের সময় যদি চলে যায় তো গেল, আর যদি না যায় তাহলে ওকে আমি রানীর মতো রাখবো, বলে দিলাম, তোদের দেখিস। কথাটা শুনে তৌসির ভাবলেশহীন মুখে কিছুক্ষণ ওয়াসিমের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু ঝুঁকে এসে গলার স্বরে এক ধরনের তিক্ত অভিজ্ঞতার ভার মিশিয়ে বলে ওঠে, সময় থাকতে মূল্য দেওয়া ওয়াসিম, হারিয়ে গেলে সব শেষ হয়ে যায়। এই দেখ, আমার একটা ভুলে আমার সোনার সংসারটা কেমন ধ্বংস হয়ে গেল। যে আমার জন্য নিজের পরিবার ছেড়েছে, তাকে আমি এত বড় যন্ত্রণা দিলাম।
নাঝা বিশ্বাসঘাতক না রে, ভুলটা আমার, আমি বুঝিনি। ইয়াদের কথা শুনে বিরক্তিতে নাক কুঁচকে ফেলে। হাত নেড়ে বলে ওঠে, দূর লেওরা, একজন বউরে দেখতে পারে না তো আরেকজন বউ ছাড়া কোনো বাল বুঝে না। এই বলেই সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়, পা চালিয়ে চলে যায় গেটের দিকে। তবে দরজার চৌকাঠ পেরোনোর আগে একবার পেছনে তাকায়, কিছু বলতে চেয়েও বলল না। তারপর মাথা নাড়তে নাড়তে বেরিয়ে যায়। ওর পায়ের শব্দটা দীর্ঘ বারান্দা পেরিয়ে মিলিয়ে যেতে বেশ খানিকটা সময় নেয়। ওদিকে তৃষ্ণা চুপ করে বসে আছে সোফায়, ফোনটা পাশে রাখা, স্কিন কালো, একটা মৃত আয়না। জ্বরে শরীর কাঁপছে, কিন্তু মনের ভেতরের কাঁপুনিটা আরো প্রবল, আরো গভীর, যে কাঁপুনি কোনো ওষুধে সারে না, কোনো চাদরে চাপা পড়ে না। মনে মনে একটা ম্লান হাসি হাসতে সে, কারণ ও তো জানতোই এমন কিছু একদিন হবে। ও জানতো ওয়াসিমের মতো মানুষ ওর মতো একজনকে কোনোদিনই আঁকড়ে ধরে রাখবে না। যেমন আকাশ কখনো ধুলোকে বুকে তুলে নেয় না। তবু কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। বুকের ভেতরে মনে হচ্ছে কেউ একটা বরফের ছুরি চালিয়ে দিয়েছে, আর সেই ক্ষত থেকে রক্ত নয়, ঝরছে নীরব অশ্রু। তৃষ্ণার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, গাল পেয়ে নেমে আসছে চিবুকে, তারপর চাদরে ভিজিয়ে দিচ্ছে চাদরের কোণা ধীরে ধীরে। কিন্তু তার মুখে কোনো শব্দ নেই, কোনো ডাক নেই, কোনো হাহাকার নেই। ও মনে মনে ঠিক করে নিচ্ছে, যেদিন নতুন বউ আনতে ওয়াসিম বের হবে সেদিন সেও বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। আর একটা মুহূর্তও থাকবে না এখানে, এক পাও ফেলবে না এই চৌকাঠে। ভিক্ষা করবে রাস্তায় রাস্তায়, ক্ষুধার্ত হয়ে গাছের নিচে শুয়ে রাত কাটাবে। কুকুরের সাথে এক টুকরো রুটি ভাগ করে খাবে, তাও এই বাড়ির চৌকাঠ আর ছোবে না। যেখানে নিজের অস্তিত্বটাই অপ্রয়োজনীয়, সেখানে নিজের নিঃশ্বাসটাও অন্যের দয়ার দান। সেখানে দয়ার ভাত খাওয়ার চেয়ে রাস্তার ধুলো ভালো, অনেক ভালো। এদিকে ওয়াসিম মিয়াদের পেছন পেছন উঠে বাড়িতে আসে, এসে নিজের রুমে আসে, দরজা বন্ধ করে আবার মায়ের ফোনে কল দেয়। গলায় এবার একটু কোমলতা মেশানো, একটু আগে সেই কাঠখোট্টা স্বরের কোনো চিহ্নই নেই। মাকে বলে এই ফোনটা যেন আপাতত তৃষ্ণাকে দিয়ে দেন, আর তিনি অন্য একটা চালান কিছুদিন। শীতুজাত মনে মনে চানই যে ওয়াসিম যাতে তৃষ্ণাকে ভালোবাসে, ওকে আপন করে নেয়, এই ভাঙাচোরা সংসারটাকে নতুন করে সাজায়। তাই ছেলের এই অনুরোধে তিনি ভেতরে ভেতরে খুশি হলেন। ফোনটা নিয়ে আবার তৃষ্ণার কাছে যান, মৃদু হাসি মুখে এনে বলে ওঠেন, এই কয়দিন এটা তোর কাছে রাখ। ওয়াসিম বলল। তৃষ্ণা কিছু না বলে মাথা নাড়িয়ে ফোনটা হাতে নেয়। বুঝে উঠতে পারে না ওয়াসিমের মনে আসলে কি চলছে, কোন খেলার দান কোথায় বসাচ্ছে সে। কিছুক্ষণ পর ফোনটা বেজে ওঠে। ওয়াসিম ভিডিও কল দিয়েছে। তৃষ্ণা প্রথমে ধরে না, ফোনটার দিকে তাকিয়ে থাকে শুধু। দ্বিতীয়বার বাজলে অনিচ্ছা সত্ত্বেও ধরে। ফোন ধরতেই ওয়াসিম ধমকে ওঠে, তোর সমস্যা কি? ফোন ধরিস না কেন? ফোন দিয়েছি শুধু আমার সাথে কথা বলবি, অন্য কারোর সাথে নয় কিন্তু। তৃষ্ণার বুক ফাটছে ভেতর ভেতরে, তবু নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলে, আমি ফোন দিয়ে কি করব? আমি তো এসব চালাতে পারি না, আর আপনার সাথে কেন কথা বলবো? ওয়াসিম আরো বিরক্ত হয়ে বলে, আমি জানি না কেন বলবি, তবে যখন ফোন দিব তখন ধরে নিস, নয়তো বুঝিসই তো আল্লাহ আল্লাহ ডাকাবো। আমি আগামীকালই রওনা দিব। তৃষ্ণা এটা শুনে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর সাহস করে জিজ্ঞেস করে, আপনি কি এসে বিয়ে করে নেবেন? ওয়াসিম এবার একদম একঘরে। তৌসিরিয়াত কেউ নেই আশেপাশে, কোনো সাক্ষী নেই, কোনো বিচারক নেই। তাই মুখোশটা একটু আলগা হয়ে যায়, একটু খসে পড়ে কোণা থেকে। গলার স্বরে আসে অজান্তে এক ধরনের কোমলতা, যে কোমলতা সে নিজেও বুঝতে পারে না কোথা থেকে এলো। ওয়াসিম নরম গলায় বলে, আরে দূর, কিসের বিয়ে? বিয়ে যদি করতেই হতো তো আমি আরো একবার তোকেই করতাম। তৃষ্ণার বুকটা ধক করে ওঠে, সে বিশ্বাস করতে পারে না নিজের কানকে। মনে হচ্ছে জ্বরের ঘরে কিছু একটা শুনে ফেলেছে। ও আস্তে আস্তে বলে, কিন্তু আপনি যে বললেন আগে বিয়ে করবেন। ওইটা এমনি বলছি। এমনি কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই বলছি, তুই আমার বিয়ে করাবো। তোর সাথে আমি যা ইচ্ছা বলতে পারি, তাতে তোর সমস্যা কি? তুই এত প্রশ্ন কেন করছিস? তৃষ্ণা এটা শুনে চুপ হয়ে যায়। এই লোকটাকে বুঝে ওঠা সত্যি অসম্ভব। একবার আকাশে ওড়ায়, পরক্ষণে মাটিতে আশ্রয় ফেলে, আবার যখন ভাবে মাটিতেই পড়ে থাকবে তখনই আবার হাত বাড়িয়ে তোলে। মাঝে মধ্যে তৃষ্ণার তো মনে হয় একটা মানুষের ভেতরে দুটো মানুষ বাস করে, একজন বাইরের পৃথিবীর জন্য, একজন শুধু ওর জন্য। অসীম আর কথা বাড়ায় না, ফোনটা রেখে দেয় চুপচাপ। কিন্তু ফোন রাখার পরই মুখে ফুটে ওঠে এক চাপা হাসি, যে হাসি সে কাউকে দেখাতে চায় না, এমনকি নিজের আয়নাকেও না। বুকের ভেতর তো তার লাড্ডু ফুটছে, একটার পর একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে শিরা উপশিরায়।
তৃষ্ণাকে মাত্র একটা দিন না দেখতে পেয়ে সে পাগল উন্মাদ হয়ে উঠেছিল, আর এখন ওকে দেখতে পেয়ে বুকের ভেতরে আতশবাজি ফুটছে, আলোর ফুলকি ছড়িয়ে পড়ছে চারপাশে, ঘরের অন্ধকার কোণাগুলো পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। মাত্র একটা দিন, অথচ মনে হচ্ছিল যুগ পেরিয়ে গেছে, শতাব্দী পেরিয়ে গেছে। সে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে, ছাদের দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে সেই চাপা হাসিটা এখনো লেগে আছে। এই আনন্দের হাসিটা তো ঠোঁট থেকে নামতেই চাচ্ছে না। ঘরের ভারী কাঠের দরজা ঠেলে তৌসির ভেতরে পা রাখে। পা রাখতেই মুহূর্তেই তার পা থমকে যায়। চোখের সামনে যে দৃশ্যটি ভেসে ওঠে তা তৌসিরের চোখে এক নিঃশব্দ প্রলয়ের পূর্বাভাস। বিছানার এক কোণে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় এক কাতে শুয়ে আছে নাঝা। বেলকনি দরজা দিয়ে চুইয়ে আসা আবছা আলোয় নাঝাকে দেখাচ্ছে কোনো ভাঙা পুতুলের ন্যায়, যাকে কেউ অযত্নে ছুঁড়ে ফেলে গেছে। তার পরনের কালো পালাজোটা হাঁটুর বেশ কিছুটা উপরে উঠে আসে, যার ফলে তার ধবধবে ফর্সা পা দুটো এই আবছা আলোতেও জ্বলজ্বল করছে। তৌসিরের চোখ আটকে যায় ঠিক সেখানেই। মনে হচ্ছে কোনো বেনামি সুতো তার দৃষ্টিকে শিকল পরিয়ে দিয়েছে। নাঝার গায়ের ড্রেসটার এলোমেলো, উন্মুক্ত পেটের কিছুটা অংশ স্পষ্ট দৃশ্যমান। তার লালচে কালো কোকড়ানো চুলগুলো বিছানাময় ছড়িয়ে ছিটিয়ে আছে, শরতের ঝরা পাতার মতো অগোছালো এক কাব্যের। তো ফ্যাকাশে মুখে ঘুমিয়ে থাকা এই নাঝা তৌসিরের বুকের ভেতর এক তীব্র ঝড় তুলে দেয়, এক প্রলয়ঙ্করী ঝড়, যার বেগে তার নিজস্ব সত্তায় কেঁপে ওঠে। তৌসিরের ভেতরে নিজের পৌরষ এক নিমিষে জেগে ওঠে। তার তীব্র ইচ্ছে হয় ছুটে গিয়ে নাঝাকে নিজের বুকের মাঝে টেনে নিতে, এলোমেলো চুলে আঙুল চালিয়ে দিতে, মাথায় হাত বুলিয়ে দিতে। নাঝার সাথে তার সম্পর্কটা যখন থেকে শারীরিক রূপ পায়, ঠিক তখন থেকে এই টানটা সে বড্ড বেশি অনুভব করে। বিয়ের পর প্রথম দিকে এমনটা হয়নি, কারণ এই অনুভূতির স্বাদ তার কাছে সম্পূর্ণ অচেনা ছিল, কোনো অজানা ফুলের গন্ধের মতো যা প্রথমবার নাকে এসে লাগে। কিন্তু নাঝার সাথে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এই তীব্র আকর্ষণটা ধীরে ধীরে শিকড় গাড়ে তার ভেতরে। আর এই বীজ বুনে দেয় নাঝাই। নাঝা কোনোদিন তাকে বাধা দেয়নি, প্রতিবার তারা একে অপরের মাঝে হারিয়ে গেছে। গত এক মাসের প্রতি রাতই তাদের নির্ঘুমে কেটেছে। আর এখন হঠাৎ চোখের পলকে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ায় তৌসিরের ভেতরে সেই টানটা আরও তীব্র, আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে। তবে সেই তীব্রতার পরিধি এখন শুধু নাঝাকেই নিজের বুকের মাঝে জড়িয়ে ধরা আর তার চুলে হাত বুলিয়ে দেওয়ার মাঝে সীমাবদ্ধ। তৌসির ধীর পায়ে এগিয়ে গিয়ে নাঝার সামনে দাঁড়ায়, তারপর নিঃশব্দে মেঝেতে হাঁটু মুড়ে বসে আলতো হাতে নাঝার গালে নিজের হাতটা রাখে সে, এতটাই সাবধানে যে মনে হচ্ছে একটু চাপ পড়লেই নাঝা ভেঙে গুড়িয়ে যাবে। ধীরে ধীরে তৌসির নিজের নাক ডুবিয়ে দেয় নাঝার নরম গালে, ঠোঁট দুটো চেপে ধরে নাঝার স্পর্শকাতর ত্বকে। এক গভীর শান্তির নিঃশ্বাস নেয় সে, ঠিক যেমন বহুদিন পর কোনো তৃষ্ণার্ত পথিক শীতল জলের সন্ধান পায়। তৌসিরের ভেতরটা কাঁপতে থাকে। ঠিক তখনই নাঝার চোখের পাতা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খোলে সে। শুরুতে ঘুমের ঘোরে কি হচ্ছে তা সে ঠিক বুঝে উঠতে পারে না। চেতনার কুয়াশার চাদর সরিয়ে ফিরে আসতে সময় নিচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ডের মাথায় যখন সে বুঝতে পারে তৌসিফ তার গালে চুমু খাচ্ছে, তখন তার ঘুম জড়ানো চোখে দপ করে জ্বলে ওঠে আগুন। ঘৃণায় আর আক্রোশে চিৎকার করে ওঠে সে। এক ঝটকায় তৌসিরের হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে কেন স্পর্শ করছেন? আপনি একটা খুনি। আমার ঘেন্না লাগে। তো থাকতে দিন না আমায় আমার মতো। তৌসির কোনো জবাব দেয় না, শুধু বিছানায় নাঝার ঠিক পাশটিতে বসে পড়ে। নাঝা তড়িৎ বেগে উঠে বসে, নিজের পালজোটা তড়িঘড়ি টেনে নিয়ে নিচে নামিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে ক্ষোভ উগরে দেয় সে। ছুবেন না আমায়, ঘেন্না লাগে আমার। ঘেন্না করে আমি আপনাকে। আপনি কেন বুঝতে পারেন না যে আপনি একটা জানোয়ার? এই শুনেই তৌসির কিছু একটা বলতে যায়, ঠোঁট নড়ে ওঠে তার, কিন্তু শব্দ আকার পাওয়ার আগেই ঘরের দরজা ধাক্কা খেয়ে খুলে যায়। ভেতরে প্রবেশ করেন বিবিজান। তার হাতে একটা ওষুধের কৌটো। তিনি ওষুধটা তৌসিরের হাতে বাড়িয়ে দিয়ে বিষাক্ত চোখে তাকান নাঝার দিকে। সেই দৃষ্টিতে বিষাক্ত সাপের হিংস্রতা নিয়ে বলেন, যদি তুই আমার নাতির ইচ্ছে পূরণ না করস তাইলে কিন্তু খবর আছে। ভালো করেই তো বুঝতে পারতেছিস আমি কি করুম। ও তোর জামাই, ও যদি তোর নিচে দিনে 100 বারও শুইতে কয়, তোর শুইতে হইব। ওনার এই বিষাক্ত কথাগুলো চাবুকের মতো আঘাত করে নাঝার গায়ে। কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। রাগে দাঁত চেপে চিৎকার করে ওঠে সে, 100 বার শোয়ার এতই শখ থাকলে আপনি নিজে শুয়ে পড়ুন না তাহলে। আপনি তো ব্যাস, আপনি শুতে বেশ ভালোই পারবেন।
কথাটা শোনা মাত্রই বিবিজানের চোখ মুখ লাল হয়ে ওঠে। ক্ষোভে তিনি নাঝাকে আঘাত করতে উদ্যত হন। তার হাত উঠে আসে শূন্যে। তৌসিফ তৎক্ষণাৎ উঠে গিয়ে ওনাকে আটকে দেয়। তার হাত ধরে বেশ অস্থির গলায় বলে ওঠে সে, তুমি এখন যাও তো, ওরে আমি বোঝাচ্ছি। ওর অবস্থা এখন একদম ভালো নয়। তৌসিরের কথা শুনে বিবিজান নাঝার দিকে দাঁত কিরমির করে তাকান। তারপর তৌসিরকে বলেন, আমি বাইরে থাকা দরজা লাগাই দিয়া গেলাম, যতক্ষণ না শুনছি ওর মুখ দিয়া ফেনা বাইর হইছে ততক্ষণ আমি এই দরজা খুলুম না। ওর চিৎকারের আওয়াজ যেন আমার ঘর পর্যন্ত যায়। আর ও যদি কোনো রকম নারাজ হয়, তোরে বাধা দেয়, আমারে শুধু কবি আরেকটার গলা কাটতে আমার সময় লাগবো না। এই বলেই বিবিজান ঘর থেকে বেরিয়ে যান। বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ হওয়ার শব্দেই প্রতিধ্বনি মিলিয়ে যেতেই নাঝা তৌসিরের দিকে তাকায়। তার চোখে এখন আর কোনো ভয় নেই, শুধু আছে এক ধ্বংসাত্মক রাগ। নিজের গায়ের ড্রেসটা সে দু হাতে টেনে ছিঁড়ে শরীর থেকে আলাদা করে ফেলে এক ঝটকায়। সেই ছিন্ন ভিন্ন কাপড়ের টুকরোগুলো বিছানায় পড়ে থাকে এক পরাজিত পতাকার মতো। এরপর নাঝা চিৎকার করে কেঁদে ওঠে। তবে এই কান্না কোনো অসহায়ত্বের কান্না নয়, এটা এক অন্তর্দাহের কান্না, তীব্র রাগের কান্না, যে কান্নায় ভেজা নয় বরং পুড়ে যাওয়ার গন্ধ মেশানো। নাঝা কেঁদে ওঠে, ভোগ করার লালসা জেগেছে, তাই না? ভোগ করতে না দিলে তো আমার পরিবারের ক্ষতি করবেন, এটাই তো আপনার চাল। তাহলে করুন ভোগ, একেবারে মেরেই ফেলুন আমাকে। তৌসির কোনো কথা বাড়ায় না, তার মুখে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদ নেই, আছে শুধু এক গভীর বেদনার ছাপ। ধীরে ধীরে সে নাঝার দিকে এগিয়ে যায়। সে নাঝার ছড়ানো চুলগুলো হাত দিয়ে আলতো করে গুটিয়ে একটা খোপা বানিয়ে দেয়। তারপর তার ঠিক পেছনে গিয়ে বসে। নাঝার পিঠের কাঁচা ক্ষতের উপর আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় তৌসিফ। এই ক্ষতটা সে কোনোদিনই হতে দিত না। যদি সে সামনে থাকতো, যদি সে হাসপাতালে চিকিৎসাধীন না থাকতো, তবে কখনোই এই আঘাত নাঝার গায়ে লাগতে দিত না। নাঝার পিঠের প্রতিটি চিহ্ন তার বুকেও একই গভীরতায় ক্ষত হয়ে বসে আছে। নিজের আঙুলে বিবিজানের দেওয়া ওষুধটা কিছুটা নিয়ে সেই কাঁচা ক্ষতে লাগিয়ে দিতে থাকে সে। এই ওষুধটা দিলে অন্তত পিঠে কোনো স্থায়ী দাগ পড়বে না, তাই দেওয়া। কিন্তু নাঝা এখন আর রাগ আর ঘৃণায় অন্ধ। তার চেতনা কোনো রক্তিম কুয়াশায় ডুবে আছে। সে নিজে দুই হাত পেছনে নিয়ে গিয়ে পিঠের সেই কাঁচা ক্ষতটা নির্মমভাবে খাবলে ধরে। তার নখে তীব্র আঁচড়ে ক্ষতের উপর লেগে থাকা হালকা চামড়ার পর্দাটা ছিলে গিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে। সেই দৃশ্য দেখে তসরির বুকের ভেতরটা কেঁপে ওঠে। হন্তদন্ত হয়ে সে নাঝার দুটো হাত শক্ত করে চেপে ধরে। সে সামনে এসে তাকে নিজের বুকের মাঝে পিষে ধরে ব্যাকুল গলায় বলে ওঠে, এমন করিস না, ক্ষততে বড্ড যন্ত্রণা হবে রে তোর। নাঝা তৌসিরের এই লৌহ কঠিন বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। ডানা ভাঙা পাখির মতো হাঁসফাঁস করে, কিন্তু পারে না। তৌসির তাকে বড্ড শক্ত করে জড়িয়ে ধরে রাখে, কারণ এখন ছেড়ে দিলেই সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কোনো উপায় না পেয়ে নাঝা আক্রোশে তৌসিরের কাঁধে কামড়ে ধরে, দাঁত বসিয়ে দেয় তার মাংসে। আর কাঁদতে কাঁদতে সে বলে, তৌসির, আপনি মরে যান, নয়তো আমায় মেরে ফেলুন। আপনার মতো অভিশাপকে আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না। তৌসির, আপনি না মরে যান প্লিজ, দয়া করে আপনি মরে যান। তৌসির কাঁধে সেই তীব্র যন্ত্রণাকে গায়েই মাখে না। সে নাঝার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে দিতে একদম শূন্য আবেগহীন গলায় বলে, এভাবে তো পারবো না রে মরতে। আমার তো বাঁচার বহুত ইচ্ছা। দয়াল নিজে থাইকা ডাক না দিলে তার কাছে যাবো কেমনে?